হ্যাঁ বউ, চোখ খোল প্লিজ। বললাম তো আই এম সরি, নিজেকে সামলাতে পারিনি। তবুও হৃদির চোখের পাতা নড়ল না। শুভ্রর এবার বুঝতে আর বাকি রইল না যে অতিরিক্ত ধকল, ক্লান্তি আর উত্তেজনার চোটে বেচারি জ্ঞান হারিয়ে ফেলেছে। জ্ঞানহীন হৃদিকে নিজের বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে শুভ্র চরম আফসোস আর বিরক্তিতে নিজের মাথায় একটা থাপ্পড় মেরে বিড়বিড় করে বলল, ছ্যা, ভাসর রাতের যে প্ল্যানটা কালকের জন্য জমিয়ে রেখেছিলাম, নিজের ধুরন্ধর বুদ্ধিতে সেটা আজকেই করে বসলাম। ছ্যা, নিজের ওপর এই কন্ট্রোলটুকু রাখতে পারলি না শুভ্র। শুভ্র বিছানা থেকে উঠে দাঁড়িয়ে দ্রুত নিজের পোশাকগুলো ঠিকঠাক করে পরে নিল। তারপরে পরম মমতায় বিছানার পাশে এসে নরম কম্বলটা টেনে রীতির পুরো নিথর শরীরটা ভালো করে ঢেকে দিল। ওভাবে জ্ঞান হারিয়ে পড়ে থাকা ঘুমন্ত নিষ্পাপ মুখটার দিকে তাকিয়ে শুভ্রর বুকটা এক অদ্ভুত ভালোবাসায় মোচড় দিয়ে উঠল। সে আবারও হৃদির কপালে নিজের ঠোঁট ছুঁয়ে একটা দীর্ঘ তীব্র ভালোবাসার পরশ এঁকে দিল। তারপরে তার কানের কাছে মুখ নিয়ে একদম নেশায় বুঁদ হওয়া এক উন্মাদ প্রেমিকের মতন ফিসফিস করে বলল, আই এম সরি সোনা, আই এম সো সরি। তোকে একটা ভালোবাসার যন্ত্রণায় ফেলে দেবো আমি নিজেই ভাবিনি। নিজেকে আর এক সেকেন্ডও ধরে রাখতে পারিনি। তোর এই রূপের নেশা আমাকে আস্ত একটা পাগল বানিয়ে ছেড়েছে। প্রমিস করছি জান, আর কখনো তোকে এইভাবে কষ্ট দেবো না। কালকে রেডি থাকিস চিরতরে এই শুভ্রের হওয়ার জন্য। আজকের পর থেকে আমাদের জীবনের প্রতিটি সকাল হবে তোর আর আমার, প্রতিটি দুপুর হবে তোর আর আমার, আর প্রতিটি রাত হবে শুধু তোর আর আমার বুকের স্পন্দনের। আই লাভ ইউ আমার রোহিণীশ, আই লাভ ইউ সো মাচ। নিজের জীবনের চেয়েও, এই নিজের অস্তিত্বের চেয়েও অনেক অনেক বেশি ভালোবাসি তোকে। কথাগুলো শেষ করে শুভ্র পাশের বালিশের পাশ থেকে নিজের ফোনটা নিয়ে টাইম দেখল। স্ক্রিনে ভেসে উঠল রাত 2:40। এতক্ষণে নিশ্চয়ই হৃদিদের বাড়ির মেহমান আর আত্মীয় স্বজনেরা যে যার রুমে চলে গেছে এবং পুরো বাড়িটা নিঝুম হয়ে এসেছে। শুভ্র আর এক মুহূর্ত ওখানে দাঁড়িয়ে সময় নষ্ট না করার ঠিক করল। সে বিড়ালের মতো নিঃশব্দ পায়ে হেঁটে ব্যালকানিতে এসে দাঁড়ালো। তারপরে চারপাশটা একবার দেখে নিয়ে পাইপ পেয়ে অত্যন্ত সাবধানে তত্তরিয়ে নিচে নেমে এলো। নিচে নেমে মেন গেটের দিকে এগোতেই দেখল রাতের দারোয়ান ব্যাটা চেয়ারে বসে ঝিমাচ্ছে। শুভ্র আলতোভাবে একটু কেশে তার দৃষ্টি আকর্ষণ করলো এবং কোনো কথা না বাড়িয়ে দারোয়ানের হাতে কিছু করকরে টাকার নোট গুঁজে দিল। মাঝরাতে এমন বকশিস পেয়ে দারোয়ানের চোখের ঘুম এক নিমেষে উধাও হয়ে গেল। সে খুশিতে গদগদ হয়ে দাঁত কেলিয়ে একটা স্যালুট ঠুকল এবং গেটের তালাটা খুলে দিল। শুভ্র এক বুক প্রশান্তি আর উন্মাদনা নিয়ে মাঝরাতে ফাঁকা শান্ত রাস্তায় বেরিয়ে গেল। 20 মিনিটের মধ্যেই বাইক চালিয়ে সোজা বাড়ির সামনে এসে থামল শুভ্র। গাড়ির বিকট শব্দে দারোয়ান তড়ি ঘড়ি করে দৌড়ে এসে গেট খুলে দিল। শুভ্র বাইকটা রেখে হনহন করে বাড়ির ভেতরে ঢুকল। হলরুমে তখনও ঝলমল করে আলো জ্বলছে, যার মনে বাড়ির সবাই এখনও জেগে আছে। শুভ্রাকে ভেতরে ঢুকতে দেখেই হাসান চৌধুরী বেশ গম্ভীর গলায় বললেন, এত রাতে তোর কিসের কাজ ছিল শুনি? শুভ্র এক সেকেন্ডের জন্য দাঁড়ালো না। সে সিঁড়ি দিয়ে তত্তরিয়ে উঠতে উঠতে বেশ স্বাভাবিকভাবে বলল, রিদির কাছে গিয়েছিলাম আব্বু, এতক্ষণ ওর কাছেই ছিলাম, একটু পরে এসে কথা বলছি। বলেই শুভ্র নিজের রুমে ঢুকে ধরাম করে দরজাটা বন্ধ করে দিল। এদিকে হল রুমে বসে থাকা আত্মীয় স্বজনদের সামনে সোহান চৌধুরী লজ্জায় যেন একদম মিশে গেলেন। কতটা নির্লজ্জ আর বেহায়া ছেলে হলে সবার সামনে এমন একটা সত্যি কথা বলবে, এটা শটান বলে দেয়। রুমে ঢুকে শুভ্র আলমারি থেকে একটা তোয়ালে বের করে সোজা ওয়াশরুমে ঢুকে পড়ল। শার্ট প্যান্ট খুলে কোমরের তোয়ালেটা পেঁচিয়ে সে শাওয়ারটা ছেড়ে দিল। কিন্তু শাওয়ারের ঠান্ডা পানিটা পিঠে লাগা মাত্রই পুরো পেট যেন দাউ দাউ করে জ্বলে উঠল। তীব্র যন্ত্রণায় সে বাথরুমের ভেতরে চেঁচিয়ে উঠল। শিট। শুভ্র তড়িঘড়ি করে পানির কলটা বন্ধ করলো। তারপর ড্রেসিং টেবিলের বড় আয়নাটার সামনে গিয়ে নিজের পিঠটা ঘুরে তাকাতেই তার চোখ একদম কপালে উঠে গেল। পিঠ জুড়ে লম্বা লম্বা নখের বিশ্রী আঁচড়। ধারালো নখের টানে শুভ্রের পিঠের চামড়া ছিঁড়ে লাল টকটকে রক্ত বেরিয়ে এসেছে। কিছু জায়গায় রক্ত জমাট বেঁধে আছে। পিঠের এই ক্ষতবিক্ষত অবস্থা দেখে শুভ্রের বুঝতে আর এক মুহূর্তও বাকি রইল না যে তার তীব্র উন্মাদনা সামলাতে
রিদি তার পিঠে এই কাণ্ডটা ঘটিয়েছে। সে বিরক্তিতে দাঁত কিরমির করে নিজের পিঠের দিকে তাকিয়ে বলল, আমার বড় বড় কথা আমাকে নাকি সামলাবে? এক রাতেই পিঠে যে অবস্থা বানিয়ে দিয়েছে, ওর কাছে আবার গেলে তো আমার আর খুঁজেই পাওয়া যাবে না। দেখতে একদম পুঁটি মাছের মতো, অথচ নখের কি ধার! বাপের জন্মে এমন পুঁটি মাছই দেখিনি। শুভ্র কোনো মতে শর শেষ করে একটা হালকা টি শার্ট আর ট্রাউজার পরে নিচে নেমে আসলো। হলরুমে পা রাখতেই দেখলো ড্রয়িং রুমে পুরো হাটের চাঁদের হাট বসে গেছে। এক কোনায় শুভ্রা, মিহি আর পাখি 3 বান্ধবী মিলে ফিসফিস করে দাঁড়িয়ে কথা বলছে। আরেক কোনায় ঈশান, রিফাত আর তুর্য আড্ডা দিচ্ছে। সোফায় বসে আছেন তুর্যের বাবা মা। রিফাতের বাবা মা এবং অন্যান্য দুঃসম্পর্কের আত্মীয় স্বজন। শুভ্রকে সিঁড়ি দিয়ে নামতে দেখেই সোহান চৌধুরী বেশ গম্ভীর গলায় ডাকলেন, শুভ্র, এদিকে আয়। শুভ্র কোনো কথা না বাড়িয়ে চুপচাপ এসে সোফার একপাশে বসল। তার বসার ভঙ্গি দেখেই বোঝা যাচ্ছে সে বেশ শান্ত। সোহান চৌধুরী গলাটা একটু ঝেড়ে বললেন, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি শুভ্র। শুভ্রা কপালে হালকা ভাঁজ ফুটিয়ে জিজ্ঞাসা করল, কিসের সিদ্ধান্ত আব্বু? সোহান চৌধুরী তুর্যের বাবার দিকে তাকিয়ে একবার হাসলেন, তারপরে শুভ্রর দিকে ঘুরে বললেন, আমি আর তুর্যের বাবা দুজনে মিলে ঠিক করেছি যে তুর্যর সাথে শুভ্রার বিয়ে দিব। আমি অনেক ভেবে চিনতে দেখেছি তুর্য ছেলে হিসাবে অনেক ভালো আর গোছানো। তাছাড়া ও তোর বেস্ট ফ্রেন্ড। তাই তুই আমার চেয়েও তুর্যকে আরও অনেক বেশি ভালো করেই চিনিস। আশা করি এই বিয়েতে তোর অন্তত কোনো আপত্তি থাকবে না। এক লহমায় পুরো হলরুমে যেন এক জীবন্ত বোমা ব্লাস্ট হলো সোহান চৌধুরীর এই আকস্মিক ঘোষণায়। শুভ্রার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সে চোখের পলকে একদম পাথরের মতো স্থির হয়ে গেল। তুর্য হা হয়ে সবার দিকে তাকিয়ে আছে। তার নিজের বিয়ের আলাপ উঠছে, তাও আবার কার সাথে? শুভ্রার সাথে, যাকে সে আজীবন নিজের বোনের নজর ছাড়া আর কোনো চোখে দেখার কথা ভাবতেও পারেনি। তবে সবার থেকে বেশি নিথর ও অসাড় হয়ে গেছে ঈশান। শুভ্রার বিয়ের কথা শোনা মাত্রই তার বুকের ভিতরটা এক তীব্র যন্ত্রণায় মুচড়ে উঠল। পুরো গলাটা এক নিমেষে ধরে আসলো। তার শরীর থেকে নড়াচড়া করার মতো সমস্ত শক্তি যেন কেউ এক টানে কেড়ে নিয়েছে। শুভ্র কিছুক্ষণ চুপচাপ থেকে গভীর চোখে সবার অবস্থা পর্যবেক্ষণ করলো। তারপরে সোহান চৌধুরীর উদ্দেশ্যে বেশ গম্ভীর গলায় বলল, তুর্য অনেক ভালো ছেলে, সেটা আমি খুব ভালো করে জানি আব্বু। কিন্তু একটা বিয়ে সফল হতে গেলে দুজনেরই সমান সম্মতি থাকতে হবে। এখন যদি সূর্য আর শুভ্রা ওরা দুজনেই এই বিয়েতে রাজি থাকে, তাহলে আমার বিন্দু মাত্র কোনো আপত্তি নেই। আমি চোখ বন্ধ করে তুর্যের হাতে আমার বোনকে তুলে দিতে পারবো। শুভ্রর এমন শটান ঘোষণায় হুট করেই সবার মুখে চিন্তার ভাঁজ পড়ল। পরিবেশটা কেমন যেন থমথমে হয়ে গেল। তুর্যের বাবা তখন সোফায় সোজা হয়ে বসে তুর্যকে ডাকলেন, এদিকে আয় তো বাবা। তুর্য মরা মানুষের মতো ধীর পায়ে আস্তে আস্তে এগিয়ে আসলো। তুর্যের বাবা তার দিকে তাকিয়ে বললেন, তুর্য, আমি শুভ্রার সাথে তোর বিয়ের দিতে চাই। শুভ্রাকে নিজের জীবনসঙ্গী হিসেবে তোর কোনো আপত্তি আছে? তুর্য মাথায় হাত দিয়েও ভেবে পাচ্ছে না যে সে এখন কি বলবে। বাবার মুখের উপরে না বলার মতন সাহস বা ধৃষ্টতা কোনোটাই তার নেই। সে এক চরম অসহায়ত্ব নিয়ে এক পলক পাখির দিকে তাকালো। মেয়েটার চোখ দুটো ততক্ষণে পানিতে স্পষ্ট টলমল করছে। এই বুঝি সবার সামনেই হু হু করে কেঁদে দেবে সে। পাখির সেই করুণ মুখটা দেখে তুর্য দ্রুত নিজের চোখ নামিয়ে নিল। তারপরে চোখ দুটো শক্ত করে বন্ধ করে বুকের ভিতরে এক দীর্ঘ তপ্ত শ্বাস চেপে ধরে ভাঙা গলায় বলল, না বাবা, আমার কোনো আপত্তি নেই। তুর্যের মুখ থেকে হ্যাঁ সূচক জবাব শুনতেই হলরুমের থমথমে ভাব কেটে গিয়ে সবার মুখে আনন্দের হাসি ফুটল। তুর্যের বাবা অত্যন্ত গর্বের সাথে বুক ফুলিয়ে বললেন, আমার ছেলে তো, ওকে আমি খুব ভালো করে চিনি। ও আমার শুভ্রার মতো লক্ষ্মী মেয়েটাকে বিয়ে করতে আপত্তি জানাবে, তা কি কখনো হয়? বাবার কথা শুনে বাকি সবাই হো হো করে হেসে উঠল। সোহান চৌধুরী তখন হাতের ইশারায় শুভ্রাকে নিজের কাছে ডাকলেন, কিন্তু শুভ্রা যেন ততক্ষণে নড়ার শক্তিটুকুই ভুলে গেছে। তার পুরো শরীরটা অবশ হয়ে আসছে। চোখের সামনে চারপাশে সব কিছু দুলছে। মনে হচ্ছে এক তীব্র ভূমিকম্প হচ্ছে তার মনের ভেতরে। অনেক কষ্টে নিজের শেষ শক্তিটুকু দিয়ে নিজেকে সামলিয়ে সে কাঁপতে কাঁপতে এসে
সোহান চৌধুরীর সামনে দাঁড়ালো। সোহান চৌধুরী তার সেই ফ্যাকাশে হয়ে যাওয়া মুখের দিকে তাকিয়ে স্বাভাবিক গলায় বললেন, তোকে তো আর নতুন করে কিছু বলার নেই শুভ্রা। যা সিদ্ধান্ত নেওয়ার তা তোর সামনেই নিলাম। এখন বল, তোর কি তুর্যকে বিয়ে করতে কোনো আপত্তি আছে? শুভ্রার মনে হলো সেই মুহূর্তে কেউ যেন তাকে বলল, এখন তোকে জ্যান্ত কবর দেওয়া হবে। এতে কি তোর কোনো আপত্তি আছে? বুক ফেটে কান্না আসতে চাইল তার, কিন্তু সবার সামনে নিজেকে সামলাতে নিজের দাঁত দিয়ে নিজের ঠোঁটটা শক্ত করে কামড়ে ধরে রাখলো সে। নিজের ভেতরের এক তীব্র মানসিক যন্ত্রণা আর ছটফটানি মুখ বুজে সহ্য করতে লাগলো শুভ্রা। এখন সে কি বলবে, কিভাবে সবার সামনে চিৎকার করে বলবে যে সেই বিয়েটা করতে পারবে না? কারণ কারণ সে অন্য একজনকে নিজের মনের মণিকোঠায় বসিয়ে রেখেছে। সে ঈশানকে প্রচণ্ড ভালোবেসে ফেলেছে। হ্যাঁ, শুভ্রা যাকে নিজের অজান্তে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবেসে ফেলেছে, সেই মানুষটি আর কেউ নয়, সে স্বয়ং ঈশান। শুধু ভালোবাসাই নয়, এই গম্ভীর ও শান্ত পুরুষটির প্রতি মারাত্মকভাবে আসক্ত হয়ে গেছে শুভ্রা নামক মেয়েটি। ঈশান ছাড়া আর কোনো পুরুষের প্রতি তার কখনো কোনো আলাদা ফিলিংস কাজ করেনি। ঈশানকে চোখের সামনে দেখলে বুকের ভেতরের হার্টবিট যেভাবে অবাধ্য হয়ে বেড়ে যায়, সেই তীব্র ও মধুর অনুভূতি আর কোনো পুরুষকে দেখলে তার মনে জাগে না। জীবনের প্রতিটা ভয়, ভালো লাগা, তীব্র অভিমান কিংবা আবদার, তার সব কিছুই তো জড়িয়ে আছে কেবল ঈশানের সাথে। তাহলে মনের গভীরে থাকা ওই পুরুষটিকে ভুলে গিয়ে অন্য কাউকে নিজের স্বামী হিসাবে মেনে নেওয়া কি আদৌ সম্ভব? পৃথিবীর ৮-১০টা মেয়ের পক্ষে হয়তো পরিস্থিতি মেনে নিয়ে সম্ভব হলেও হতে পারে, কিন্তু শুভ্রার বেলায় তার মন পরিষ্কার বলে দিচ্ছে এটা কোনোভাবেই সম্ভব না। ঈশানকে না পেলে নির্ঘাত মরেই যাবে সে। কিন্তু এখন সে কী করবে? সবার সামনে কি চিৎকার করে বলে দেবে যে সে ঈশানকে ভালোবাসে? কিন্তু এই চরম সত্যি কথাটা সে মুখ ফুটে কীভাবে বলবে? ঈশান যে হিন্দু, তাদের সমাজ আর ধর্মের দেয়ালটা যে বড্ড বেশি উঁচু। তার বাবা মরে গেলেও কখনো একজন ভিন্ন ধর্মের ছেলের সাথে নিজের মেয়ের বিয়ে দেবেন না। কোনো পরিবার বা মানুষই চায় না নিজের ধর্মকে অসম্মান করে সন্তানকে অন্য ধর্মে ঠেলে দেওয়ার জন্য। তাহলে কি আর তার ঈশানের কোনো দিনই মিলন হবে না? আদৌ কি কখনো সম্ভব? এই কট্টর পরিবার আর সমাজ কি কোনো দিন মেনে নেবে তাদের এই সম্পর্ককে? ভাবতেই চোখ ফেটে জল বেরিয়ে আসতে চাইল শুভ্রার। চোখের কোণে জমা হওয়া নোনা জলটুকু টলমল করে উঠল। তবুও ভেতরের সমস্ত শক্তি দিয়ে লড়াই করে অনেক কষ্টে সে কান্না আটকে রাখল। শুভ্রাকে এইভাবে দীর্ঘক্ষণ চুপ থাকতে দেখে সোহান চৌধুরী পুনরায় কিছুটা কড়া গলায় বললেন, কি হলো শুভ্রা, কথা বলছিস না কেন? শুভ্রা আর সহ্য করতে পারল না। সে এবার মাথা তুলে ঝাপসা চোখে সরাসরি ঈশানের দিকে তাকালো। ঈশান তখন মাথা নিচু করে শক্ত পাথরের মতো ফ্লোরের দিকে তাকিয়ে আছে। তার শূন্য দৃষ্টি ফ্লোরের একটা নির্দিষ্ট বিন্দুতে স্থির। এই মুহূর্তে তার মনের ভিতরে যে কী ভয়ানক ঝড় আর ভাঙচুর চলছে তা একমাত্র উপরওয়ালা ছাড়া আর কেউ জানে না। ঈশানের এই নিস্পৃহতা দেখে শুভ্রা নিজের শেষ আশাটুকু হারিয়ে ফেলল। সে আলতো করে চোখজোড়া বন্ধ করল এবং এক বুক কষ্ট চেপে ধরে কাঁপানো গলায় বলল, না, আমার কোনো আপত্তি নেই। সবার মুখে এক নিমেষে খুশির জোয়ার বয়ে গেল। ড্রয়িং রুমে উপস্থিত সবাই একসাথে তৃপ্তির সুরে আলহামদুলিল্লাহ বলে উঠল। অবশেষে দীর্ঘ আলোচনা আর দুই পরিবারের সম্মতিতে তুর্য আর শুভ্রার বিয়ের দিনক্ষণ পাকা করা হলো। ঠিক হলো এই আসন্ন বিয়ের মৌসুমেই তাদের 4 হাত এক করে দেওয়া হবে। শুভ্র আর রিদির বিয়ের ঠিক 2 দিন পরে ধুমধাম করে হবে তুর্য আর শুভ্রার বিয়ে। শুভ্রা এতক্ষণ কোনো মতে নিজেকে পাথরের মতো শক্ত করে ধরে রেখেছিল, কিন্তু এই চূড়ান্ত ঘোষণার পরে সে আর 1 সেকেন্ডও পারল না। তার ভেতরের সমস্ত বাত ভেঙে গেল। নিজের দাঁতে দাঁত চেপে কান্না আটকে শাড়ির কুচিটা এক হাতে শক্ত করে ধরে সে এক প্রকার দৌড়েই সিঁড়ি দিয়ে চলে গেল। পাছে সবার সামনে চোখের জল গড়িয়ে পড়ে। সেই ভয়ে সে প্রায় লাফিয়ে লাফিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। তার মনে হচ্ছে আর একটা মুহূর্তও যদি সে ওই হল রুমে দাঁড়িয়ে থাকে
তবে সেখানেই বুক ফাটানো চিৎকার করে কেঁদে দেয়। হুট করে শুভ্রার এইভাবে চলে যাওয়ার দিকে সবাই এক পলক তাকালো। ঈশান তার অবশ হয়ে যাওয়া ঘাটটা ঘুরিয়ে শূন্য চোখে সিঁড়ির দিকে তাকালো। তার কেন যেন মনে হচ্ছিল সে কোনো এক ভয়ানক নিকষ কালো দুঃস্বপ্ন দেখছে। আর একটু পরেই হয়তো ঘুম ভেঙে যাবে, কেটে যাবে এই ঘোর। কিন্তু না, পরক্ষণেই নিষ্ঠুর বাস্তবতা তাকে চারপাশ থেকে আষ্টে পৃষ্ঠে গ্রাস করে নিল। এটা কোনো কাল্পনিক গল্প বা নাটক নয়, একদম নির্মম বাস্তব। আর সেই বাস্তবতার নির্মম আঘাতে প্রতিটা সেকেন্ডে তার বুকের ভিতরটা যেন শত শত তীরের ফলায় ক্ষত বিক্ষত হতে লাগলো। শুভ্রার এই আকস্মিক দৌড়ে চলে যাওয়াটাকে বাকি সবাই একদম অন্য চোখে দেখল। বড়রা সহ মেহমানরা সবাই মৃদু হেসে উঠলেন। তারা ভাবলেন নতুন বিয়ের কথা শুনে লজ্জায় হয়তো মেয়েটা এভাবে মাথা নিচু করে পালিয়ে গেছে। সাধারণত বিয়ের কথা উঠলে সব বাঙালি মেয়েই যেমন লাজুক আচরণ করে, শুভ্রাও সেইটাই করেছে। এই ভেবে সবাই আবার নিজেদের খোশগল্প আর বিয়ের আলোচনায় মেতে উঠল। এদিকে পাখির পক্ষেও এই দৃশ্য আর সহ্য করা সম্ভব হলো না। সেও চোখ ভর্তি পানি নিয়ে এক প্রকার দৌড়েই নিজের রুমের দিকে চলে গেল। পাখি এইভাবে চলে যাওয়ার সময় তুর্য এক পলক তার দিকে তাকালো। পাখির সেই ভেঙে পড়া অবয়বটার দিকে তাকিয়ে তুর্য নিজের বুকের গভীর থেকে এক দীর্ঘ তপ্ত শ্বাস ফেলল, যার মধ্যে লুকিয়ে রইল এক রাশ অব্যক্ত কষ্ট আর এক বুক অসহায়ত্ব। জানালার ওলট পালট পর্দা গলে আসা সকালের হালকা সোনালি রোদটা সোজা এসে পড়ল হৃদির মুখের উপর। সেই চেনা আলোটার ছোঁয়ায় হৃদি খুব ধীরে ধীরে নিজের চোখের পাতা মেলল, কিন্তু চোখ খোলা মাত্রই এক তীব্র অবসাদ আর নিস্তেজ ক্লান্তি তার পুরো শরীর জুড়ে ভর করল। বিছানায় সামান্য এপাশ ওপাশ করতে যেতেই হৃদি টের পেল তার শরীরের প্রতিটা হাড়, প্রতিটা জোর যেন একদম আলগা হয়ে গেছে। পুরো শরীরটা এক অদ্ভুত ভারী অনুভূতিতে অবশ হয়ে বিছানার সাথে লেপ্টে আছে। কোমর আর তলপেটে একটা চিনচিনে মৃদু ব্যথা প্রতিটা মুহূর্তে মাথা চাড়া দিয়ে উঠেছে। একটা গভীর ও তীব্র ধকলের পর শরীর যেভাবে ভেঙে আসে, হৃদির এখন ঠিক তেমনটাই লাগছে। সামান্য একটু নড়াচড়া করতে গেলেই তার গায়ের প্রতিটা পেশি ব্যথায় কুঁকড়ে উঠছে। এক অদ্ভুত আবেশ আর একই সাথে এই তীব্র শারীরিক ক্লান্তির মিশ্রণ তাকে বিছানা থেকে উঠতে দিচ্ছে না। শরীর এতটুকুই নিস্তেজ আর দুর্বল হয়ে পড়েছে যে কম্বলটা সরিয়ে বিছানা ছেড়ে উঠে দাঁড়ানোর মতো বিন্দু মাত্র শক্তিও সে নিজের ভিতরে খুঁজে পাচ্ছে না। হুট করে তার কাল রাতের সমস্ত কথা মনে পড়ে গেল। মনে হওয়া মাত্রই মুহূর্তে তীব্র লজ্জায় লাল হয়ে সে কম্বলের তলে গিয়ে মুখ লুকালো। এক অদ্ভুত অনাস্বাদিত লজ্জায় তার বুকের ভেতরটা তোলপাড় করতে লাগলো। কাল রাতে যে কি হয়ে গেল দুজনের মধ্যে তা বোধহয় কেউ টেরই পেল না। হুট করেই শুভ্র তার এত কাছে চলে আসলো, আর সেও কোনো বাধা দিতে পারল না। তার এই নীরব সম্মতি শুভ্র নামক পুরুষটাকে আস্ত একটা পাগল বানিয়ে ছেড়েছে সে। ঠিক তখনই দরজায় সজোরে কড়া নাড়লেন রাবেয়া এহসান। ওপাশ থেকে ডাক দিলেন, রিধিমা আমার, ওর 8টা বেজে গেছে, মেহেদি লাগানোর মেয়েগুলো চলে এসেছে, তাড়াতাড়ি ওঠ। মায়ের গলার আওয়াজে আচমকা হুঁশ ফিরে পেল হৃদি। আজ তো তার বিয়ে, আর সে কিনা এত বড় একটা কথা বলে বিছানায় অলসভাবে পড়ে আছে। মনে মনে ভাবল সব দোষ ওই শুভ্রের। লোকটা কাছে আসলেই হৃদি নিজেকে আর ধরে রাখতে পারে না। সে বিছানায় শুয়ে শুয়েই রাগে মুখ ফুলিয়ে বিড়বিড় করে বলল, অসভ্য পুরুষ একটা, শরীরটা একদম ব্যথা করে দিয়েছে, আর কোনোদিনও আসতে দেবো না। বেলা দুপুর 2টা। হৃদিদের বাড়ি এখন আত্মীয় স্বজনে একদম গমগম করছে। চারিদিকে শুধু মানুষের হইচই, রান্নাবান্নার রাজকীয় আয়োজন আর অনবরত দামি দামি গাড়ি আসা যাওয়ার শব্দ। বাড়ির ছোট ছোট ছেলে মেয়েরা দল বেঁধে এদিক ওদিকে দৌড়াদৌড়ি করছে, আর ওদিকে সাউন্ড বক্সে তারও স্বরে গান বাজছে, যা তীব্র আওয়াজে মনে হচ্ছে যেন পুরো মাটি কাঁপানো এক উৎসবের আমেজ তৈরি হয়েছে। নিচে যখন এই এলাহি কাণ্ড, তখন ওপরের শান্ত রুমে হৃদিকে কোণে সাজে সাজানো হচ্ছে। পার্লার থেকে 2জন নামী রূপটান শিল্পী এসেছেন তাকে সাজানোর জন্য। আয়নার সামনে হৃদি বসে আছে, আর তার উপরে চলছে নিখুঁত কারিগরি।
তাকে পরানো হয়েছে একটি গাঢ় লাল খয়েরি রঙের ভারী ও জমকালো সিল্কের লেহেঙ্গা। পুরো লেহেঙ্গা জুড়ে খাঁটি জারদৌসি আর মখমলের উপরে সোনালি সুতোর চমৎকার কারুকাজ করা, যা আলো পড়তেই রাজকীয় আভায় চকচক করে উঠছে। কুচি করে পরা লেহেঙ্গার ঘেরটা পুরো মেঝে জুড়ে ছড়িয়ে আছে। হৃদের ফর্সা গলার উপরে শোভা পাচ্ছে কুন্দনের ভারী সীতাহার ও চোকার। কানে তার সাথে ম্যাচিং করা বড় ঝুমকো, আর কপালে জড়ানো একটি চমৎকার টিকলি। 2 হাত ভরে পরানো হয়েছে লাল আর সোনালি কাচের রেশমি চুড়ি, যার সাথে ঝুলছে মায়াবী কলিরে